যে মাঝখানের অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো নিয়েছিল আমাদের বঙ্গ জায়গাটা। এখানে তোমরা একটা ম্যাপ দেখতে পাবো, যদিও রেজলিউশনটা খুব আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ সালমান সিনান রয়েছি তোমাদের সাথে। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের মার্কেটিং ডিপার্টমেন্টে। আজকে আমি তোমাদের সাথে জিকে নিয়ে কিছু কথা বলবো, কয়েকটি টপিকের সাথে তোমাদের পরিচয় করে দিব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের বিষয়সমূহ। আমাদের আজকের টপিকগুলোর মধ্যে রয়েছে বাংলার প্রাচীন জনপদ, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন রাজবংশ, তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি মুসলিম শাসনামল, আর চতুর্থতে রয়েছে সুলতানি শাসনামল, পঞ্চমে রয়েছে মুঘল শাসনামল, এবং ষষ্ঠ এবং সবশেষে রয়েছে সুবেদারি ও নবাবী শাসনামল। আজকে বেসিক্যালি আমরা বাংলার যে প্রাচীন ইতিহাসটা সেই ইতিহাস নিয়ে জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজকের প্রথম টপিক বাংলার প্রাচীন জনপদ। বাংলার প্রাচীন জনপদ হিসেবে প্রথমে রয়েছে বঙ্গ। বঙ্গর রাজধানীটা আইডেন্টিফাই করা নেই, তবে বঙ্গ ছিল বৃহত্তর ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল অঞ্চল নিয়ে। এই বঙ্গ থেকেই মেইনলি কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছে। তো বঙ্গ আমরা চলো দেখে আসি বঙ্গটা কোথায় ছিল আমাদের। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমরা ময়মনসিংহ, তারপর নিচে রয়েছে ঢাকা, তার নিচে রয়েছে বরিশাল। এই বঙ্গটা মেইনলি ছিল ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, আর এই অঞ্চলগুলো নিয়েই, এই অঞ্চলগুলো মানে মাঝখানে বাংলাদেশের যে মাঝখানের অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো নিয়েছিল আমাদের বঙ্গ জায়গাটা। এখানে তোমরা একটা ম্যাপ দেখতে পাবো, যদিও রেজলিউশনটা খুব একটা ভালো নয়। তো বঙ্গটা মেইনলি অবস্থান ছিল বাংলাদেশের মাঝখানে বরাবর, এবং বঙ্গ থেকেই বাংলাদেশের জন্ম হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সমতট। সমতটের রাজধানী ছিল বড়কামতা। বড়কামতাটা মেইনলি ইন্ডিয়ার একটা অংশ এখন অবস্থান করছে। আর বড়কামতা অবস্থান ছিল বর্তমান বাংলাদেশের বৃহত্তম কুমিল্লা এবং নোয়াখালী জুড়ে। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জুড়ে তাহলে কোনটা অবস্থান করছে? আমাদের সমতট, যেটা প্রাচীন জনপদ ছিল বাংলাদেশের একটা অন্যতম বড়। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি গৌড়। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তো কর্ণ সুবর্ণ আর গৌড়ের যে অঞ্চলগুলো ছিল সেগুলো ছিল চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমবঙ্গের মালদহ, বর্তমান পশ্চিমবঙ্গের মালদহ, বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পুন্ড্র, যেটা সম্পর্কে হয়তো তোমরা সবাই অনেকেই জানো। পুন্ড্রর রাজধানী ছিল পুন্ড্রনগর, যেটা বর্তমানে মহাস্থানগড়। এবং পুন্ড্রর সাথে আমার একটা খুব গভীর সম্পর্ক রয়েছে, কারণ আমার বাসা বগুড়াতে এবং আমি সেখানেই প্রায় বড় হয়েছি। তো এখানের জায়গাটা অনেক সুন্দর, তোমরা যদি পারো কোনো সময় গিয়ে দেখে আসবো মহাস্থানগড়, তোমরা নাম শুনেই থাকবে। এবং যেহেতু বগুড়ার কথা বললামই, তো বুঝতেই পারছো অবস্থান করছে বিশেষ করে বগুড়া জেলাতে, এবং এছাড়াও রাজশাহী ও দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে আমাদের পুন্ড্রনগরের অবস্থান ছিল। এবং পুন্ড্রনগরটি ছিল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ। বর্তমানে যে মহাস্থানগড়টি রয়েছে, এখানে তোমরা যদি যাও দেখতে পাবে এখানে অনেক ধরনের শিল্পকর্ম রয়েছে, একটি জাদুঘর রয়েছে যেটা আমাদের প্রাচীন বাংলার অনেক ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে। তো তোমরা সুযোগ পেলে ইনশাল্লাহ দেখে আসবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি হরিকেল। হরিকেলের রাজধানীটা এখানে আইডেন্টিফাই করা নেই, তবে হরিকেল ছিল সিলেট, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান অঞ্চলে। আচ্ছা চলো হরিকেলটা আমরা দেখে আসি। তাহলে হরিকেলটা কোথায় ছিল? পার্বত্য চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি, এই অঞ্চলটা নিয়েছিল আমাদের কি হরিকেল। এই অঞ্চলটা নিয়ে আমাদের ছিল কি হরিকেল। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম মাঝখানে বরাবর ছিল বঙ্গ, তারপরে দেখতে পেলাম আমরা হরিকেল। তোমরা যদি এভাবে মনে রাখার চেষ্টা করো ম্যাপ দেখে দেখে, তবে আশা করি তোমাদের এই জিনিসটা মনে রাখা খুব ইজি হবে এবং তোমাদের কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে না। আচ্ছা, হরিকেলের পরে আমরা দেখতে পাচ্ছি বরেন্দ্র। বরেন্দ্রটা মেইনলি ছিল উত্তরবঙ্গ, গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী উঁচু ভূমি। উত্তরবঙ্গটা তোমরা যদি দেখে থাকো তাহলে উত্তরবঙ্গে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় উঁচু ভূমি, এই জন্য উত্তরবঙ্গের গরমটাও খুব বেশি হয় এবং ঠান্ডার সময় ঠান্ডাটা খুব বেশি পড়ে। আর বিশেষ করে বর্তমানে রাজশাহী জেলা, রাজশাহী জেলার তোমরা যারা দেখছো বা রাজশাহী জেলা থেকে যারা তোমরা বিলং করো তারা হয়তো শুনে থাকবে বরেন্দ্র জাদুঘর একটা রয়েছে রাজশাহীতে, যেখানে প্রাচীন বাংলার অনেক ইতিহাস ঐতিহ্য সংরক্ষিত রয়েছে। তো বরেন্দ্রটা ছিল আমাদের রাজশাহী নিয়ে। এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা রাঢ়ের রাজধানী ছিল কটিবর্ষ। আর রাঢ়ের রাজধানী বর্তমানে পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর পশ্চিম তীরে, মানে বর্তমানে ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গটা রয়েছে সেখানকার ভাগীরথী নদীর পশ্চিম তীরে আমাদের প্রাচীন জনপদ রাঢ়ের অবস্থান ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপটা ছিল মেইনলি বরিশাল, পিরোজপুর,
খুলনা এবং বাগেরহাট, মাদারীপুর ইত্যাদি অংশ নিয়ে। তো চলো আমরা ফরিদপুরটা দেখে আসি। তাহলে ফরিদপুরটা কোথায় ছিল? এই যে এখানকার খুলনা, এই যে বরিশাল, পাশে আছে মাদারীপুর এবং পিরোজপুর, এই কয়েকটা অংশ নিয়ে ছিল আমাদের চন্দ্রদ্বীপ। তো চলো আবার একটু রিক্যাপ করে নেওয়া যাক। মাঝখানে আমরা দেখতে পেলাম কি, মাঝখানে ছিল বঙ্গ, পাশে ছিল রাজশাহীর জুড়ে ছিল বরেন্দ্র, এইখানে একটা ছিল পুন্ড্র, বগুড়া যে অংশটা ছিল এখানে সেই অংশটা ছিল পুন্ড্র, মাঝখানে ছিল বঙ্গ, পাশে ছিল হরিকেল, এবং সিলেটের অংশটা টোটালি ছিল হরিকেলের আন্ডারে। এবং যে এখানকার তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে যে আমাদের খুলনা বিভাগ, তারপরে বরিশাল বিভাগ, এই অংশগুলো নিয়েছিল আমাদের চন্দ্রদ্বীপ। ওকে, এরপরে আসা যাক আমাদের প্রাচীন রাজবংশের শাসনামলে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাচীন রাজবংশের শাসনামলের প্রথমে রয়েছে গুপ্ত বংশ। এই গুপ্ত বংশের রাজধানী ছিল পাটালিপুত্র। তাহলে গুপ্ত বংশের রাজধানীটা কোথায় ছিল? গুপ্ত বংশের রাজধানী ছিল পাটালিপুত্র, এবং গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। এবং বিশেষ তথ্য হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বংশের শাসক ছিলেন সমুদ্রগুপ্ত, যিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। তো এখান থেকে তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা কমন পেতে পারো, বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা এসে থাকে, যে কোন শাসক ছিলেন, সরি, এখানে তোমরা একটা পরীক্ষায় কমন পাওয়ার মতো এমসিকিউ পেতে পারো। এবার গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তাহলে সেটার অ্যান্সারটা কি হবে দেখতে পাচ্ছ তোমরা এখানে, আমি হাইলাইট করে রেখেছি, এখানে হাইলাইট করা রয়েছে সমুদ্রগুপ্ত। তাহলে তোমরা খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাবে। এবং চীনা পরিভাষক ফা হিয়েন, যিনি একজন বিখ্যাত পরিব্রাজক, দার্শনিক বলা চলে তাকে, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে আসেন। আর তিনি যখন আসেন তখনকার সময়টা ছিল 401 থেকে 414। লেখাটা বুঝবো কিনা, এই 401 থেকে 414 সময়টার মধ্যে বাংলায় আসেন ফা হিয়েন, যিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনি মেইনলি চীনা পরিব্রাজক ছিলেন। তো এটা একটা তোমাদের অনেক জায়গায় আসা একটা বহুল আলোচিত এমসিকিউ, তোমরা এটা নোট করে রাখবে। এবং কালিদাস ছিলেন এই যুগের কবি। তাহলে কালিদাস কোন যুগের কবি ছিলেন? যে যুগে গুপ্ত বংশ বাংলায় রাজ করেছে সেই সময়কার কবি ছিলেন কালিদাস। তার একটা বিখ্যাত মহাকাব্য রয়েছে মেঘদূত, তোমরা এটার নাম শুনে থাকবে এবং বিভিন্ন জায়গায় এসে থাকে অনেক সময়, তো এটাও তোমরা নোট করে রাখবে। কালিদাসের একটা বিখ্যাত মহাকাব্য ছিল মেঘদূত। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি মৌর্য বংশ। মৌর্য বংশের রাজধানীও ছিল পাটালিপুত্রতে, আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। আর বিশেষ তথ্য হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। তাহলে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটা? মৌর্য সাম্রাজ্য। আর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এখানে যদি তোমরা এটা মনে রাখতে পারো, ধরো এখানে একটা এমসিকিউ আসলো যে চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তাহলে তোমরা অ্যান্সার করবে মৌর্য বংশ। ওকে, আর সম্রাট অশোক ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। অনেক সময় আসে যে একটা বংশ দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করে যে কোন রাজা ছিলেন এখানকার শ্রেষ্ঠ শাসক, বা কোন শাসক ছিলেন এখানকার শ্রেষ্ঠ শাসক। তো এখানে আমরা শ্রেষ্ঠ শাসক হিসেবে দেখতে পাচ্ছি সম্রাট অশোকের নাম, এটাও তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর সম্রাট অশোক ছিলেন একজন শাসক যিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা তোমরা জেনে রাখলে উপকৃত হবে, কারণ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন একটা শাসক যে সম্রাট অশোক ছিলেন, এবং তিনি বৌদ্ধ ধর্মটা গ্রহণ করেছিলেন কোন যুদ্ধের ভয়াবহতা দেখে? এখানে তোমরা দেখতে পাচ্ছ কলিঙ্গ যুদ্ধ। তাহলে ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কে? সম্রাট অশোক। তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে কে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তাহলে অ্যান্সারটা কিন্তু হবে সম্রাট অশোক। ওকে, এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সেন বংশ। সেন বংশের রাজধানী ছিল বিক্রমপুর এবং নদিয়ার মাঝখানে, মানে নদিয়া নিয়ে। তো সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন, এবং বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন বিজয় সেন, এবং তার উপাধি ছিল গৌড়েশ্বর। অনেকেই তোমরা জিজ্ঞাসা করতে পারো গৌড়েশ্বর কেন?
তৎকালীন একটা জায়গার নাম ছিল গৌড়। তো সেখানকার যিনি শাসনকর্তা ছিলেন তাকে গৌড়ের ঈশ্বর বা গৌড়ের শাসক হিসেবে পরিচিত ছিলেন। তো যেহেতু বিজয় সেন একজন বিখ্যাত শাসক ছিলেন গৌড়ের অঞ্চলের, তো সেজন্য তাকে গৌড়েশ্বর বলা হতো। মানে গৌড়েশ্বর বলতে মেইনলি বোঝানো হয়েছে গৌড়ের অধিপতিকে। ওকে, এখানে তোমরা একটা হাইলাইট পয়েন্ট দেখতে পাচ্ছ, সেন বংশের শেষ রাজা এবং বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। তাহলে বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন, এবং তিনি ছিলেন সেন বংশের শেষ রাজা। এটা তো মনে রাখা একটা খুবই বেশি ইম্পর্টেন্ট, তো এটা একটু মার্ক করে রাখবো তোমরা। এবং বল্লাল সেন রচনা করেন দানসাগর ও অদ্ভুত সাগর। তাহলে কোন কোন রাজা রচনা করেছিলেন দানসাগর এবং অদ্ভুত সাগর? সেটা ছিলেন বল্লাল সেন। ঢাকার ঐতিহাসিক যে ঢাকেশ্বরী মন্দিরটা রয়েছে, সেটা কিন্তু কে নির্মাণ করেছিলেন? বল্লাল সেন। এটা ঢাকা ভার্সিটিতে একটা কোশ্চেন এসেছিল এক সময়। ঢাকা ভার্সিটির একটা কোশ্চেনের এখানে ছিল যে ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণকর্তা কি? তো এটার অ্যান্সারটা কি? বল্লাল সেন। বল্লাল সেনের একটা উল্লেখযোগ্য অবদান ছিল। তিনি যে আমাদের ঢাকেশ্বরী মন্দিরটা রয়েছে, একটি ঐতিহ্যবাহী মন্দির, সেটা নির্মাণকর্তা ছিলেন। ওকে, নেক্সটলি আমরা দেখতে পাচ্ছি পাল বংশ। পাল বংশ সম্পর্কে তোমরা অনেকেই শুনেছ। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল। পাল বংশ প্রায় বাংলায় 400 বছর রাজত্ব করেছিল। এই 400 বছরের মধ্যে অনেক শাসকই এসেছিলেন, তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা ধর্মপাল। এবং পাল বংশের আমলে নওগাঁর যে পাহাড়পুরের মহাবিহারটি রয়েছে, বৌদ্ধবিহার, সেটা প্রতিষ্ঠাতা করেছিলেন ধর্মপাল। তাহলে ধর্মপালের সাথে কিসের সম্পর্কিততা রয়েছে? তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক এবং তিনি নির্মাণ করেছিলেন কি? পাহাড়পুরের যেই সোমপুর মহাবিহারটি, সেটার প্রতিষ্ঠা করেন তিনি। তো পাহাড়পুরের যে সোমপুর মহাবিহারটি, যেটা বর্তমানে পাহাড়পুর মহাবিহার নামে পরিচিত, সেটা আগে ছিল একটা বিশ্ববিদ্যালয় টাইপের, তৎকালীন একটা বিশেষ শিক্ষার জায়গা ছিল সেটা। তো সেটা নির্মাণকর্তা ছিলেন রাজা ধর্মপাল। তিনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। ওকে, বাংলার মুসলিম শাসনামলের প্রতিষ্ঠাতা ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তোমরা অনেকেই শুনে থাকবে তার নাম। তিনি ছিলেন বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। 1204 সালে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। 1204 সালে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে বাংলার শেষ রাজা ছিলেন লক্ষণ সেন, হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। তাকে পরাজিত করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। 1204 সালে তাকে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন তিনি। লক্ষণ সেনের রাজধানী ছিল, তৎকালীন যে রাজধানী ছিল বিক্রমপুর এবং নদিয়া। যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আক্রমণ করেছিল বাংলায়, তখন লক্ষণ সেন আশ্রয় নিয়েছিলেন। তখন নদিয়ায় লক্ষণ সেন অবস্থান করছিলেন, এবং সেখানকার পরে যখন সে পালিয়ে যান, তখন সে বিক্রমপুরে আশ্রয় নিয়েছিলেন। লক্ষণ সেনের মারা যাওয়ার পরেও কিছুদিন সেখানে বিক্রমপুরে কিছুদিন সেনদের রাজত্ব বজায় ছিল। তার পরবর্তীতে সম্পূর্ণ চলে আসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে। ওকে, বাংলার স্বাধীন সুলতানি আমল ও শাসন আমল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে? ফখরুদ্দীন মোবারক শাহ। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে? প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান তিনি। 1338 সালে সোনারগাঁও স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে সোনারগাঁও কবে স্বাধীনতা ঘোষণা লাভ করে? 1338 সালে। 1338 সালে সোনারগাঁও স্বাধীনতা লাভ করেন এবং সোনারগাঁও স্বাধীনতা প্রদান করে ফখরুদ্দীন মোবারক শাহ। মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা। তাহলে ইবনে বতুতা কোথার পরিব্রাজক? মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা। তিনি বাংলায় আসেন 1346 সালে। মরক্কোর এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি একজন চীনা পরিব্রাজক বাংলায় এসেছিলেন। তিনি এসেছিলেন কত সালে? তোমাদের কিন্তু নোট করা থাকার কথা। তিনি এসেছিলেন বাংলায় 401 সালে, এবং 1336 সালে বাংলায় আসেন কে? মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বংশ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ইলিয়াস শাহী বংশ। ইলিয়াস শাহী বংশের সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান তিনি। সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। এর পরবর্তীতেও বিভিন্ন শাসক এসেছে, তবে তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। আর তার সময়ে সমগ্র বাংলা বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে।
তাহলে কার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা নামে পরিচিতি লাভ করে বাংলা? শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার শাসনামলে সমগ্র বাংলা বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে। আচ্ছা, ইলিয়াস শাহী বংশের আরেকজন সুলতান ছিলেন সিকান্দার শাহ। এই সিকান্দার শাহ, তার সম্পর্কে একটা বিশেষ তথ্য রয়েছে। তিনি পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের সাথে যুদ্ধ করেন একডলায়। তাহলে একডলায় যুদ্ধ করেন কে? সিকান্দার শাহ। এবং কার সাথে যুদ্ধ করেন? দিল্লির সুলতান ফিরোজ শাহের সাথে। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের সাথে যুদ্ধ করেন। ওকে, পান্ডুয়ার আদিনা মসজিদ তিনি নির্মাণ করেন সিকান্দার শাহ, এবং দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের সাথে যুদ্ধ করেন একডলায়। ইলিয়াস শাহী বংশের আরেকজন শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ তিনি নিজে একজন কবি ছিলেন। তাহলে একজন শাসক যিনি কবি ছিলেন তিনি কে? গিয়াসউদ্দিন আজম শাহ। আর গিয়াসউদ্দিন আজম শাহের সময় পারস্যের কবি হাফিজ। পারস্যের কবি তাহলে কে ছিলেন? হাফিজ। হাফিজের সাথে তিনি পত্রালাপ করেছিলেন এবং তাকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে হয়তো পরবর্তীতে সে বাংলায় আসেনি। গিয়াসউদ্দিন শাহ তাহলে কে ছিলেন? একজন কবি ছিলেন। তিনি ইলিয়াস শাহী বংশের একজন শাসকও ছিলেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হুসেন শাহী বংশ। হুসেন শাহী বংশের সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। তিনি বাংলার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে বাংলার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন শাহ। আর তোমরা অনেকেই শুনে থাকবে ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, যেটা ভারত আর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। একটা ছোট সোনা মসজিদ রয়েছে বাংলাদেশে এবং বড় সোনা মসজিদ রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী স্থান ভারতের সাথে। সেখানে যে ছোট সোনা মসজিদটা তার আমলে নির্মিত হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে গৌড়ের ছোট সোনা মসজিদ। তাহলে গৌড়ের অবস্থান ছিল। গৌড়ের অবস্থান তোমরা পরবর্তী জনপদের মধ্যে জেনে গিয়েছো, এই জন্য জনপদটা তোমাকে প্রথমে পড়ানো হয়েছে। এবং গৌড়ের ছোট সোনা মসজিদের নির্মাণকর্তা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। মানে তার শাসনামলে মেইনলি মসজিদটা নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, হুসেন শাহী বংশের আরেকজন শাসক ছিলেন নাসিরউদ্দিন নুসরত শাহ, গৌড়ের বড় সোনা মসজিদ। আচ্ছা, চলো আবার মুঘল শাসনামল দেখে আসা যাক। মুঘল শাসনামলের প্রথম সম্রাট ছিলেন সম্রাট বাবর। তিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর। আর তার সময়কাল ছিল 1526 থেকে 1530। তার শাসনামলের সময়কাল ছিল 1526 থেকে 1530। 1526 সালে তিনি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাংলার শাসন দখল করেন এবং বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। এবং তার আত্মজীবনী, একটা বিখ্যাত আত্মজীবনী রয়েছে বাবুরনামা এবং তুর্জকি বাবুর। তার সমাধিস্থল রয়েছে আফগানিস্তানের আবুল শহরে তার সমাধিস্থল রয়েছে। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম মুঘল সম্রাট, যিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আমরা প্রথমে তার শাসনামল দেখতে পাচ্ছি 1530 থেকে 1540। এবং 1540 সালে যখন তিনি কানৌজের যুদ্ধে শের শাহের নিকট পরাজিত হন, তখন তিনি দিল্লির শাসন হারান। তাহলে তিনি কবে? 1540 সালে। 1540 সালের পরে পারস্য বাহিনীর সহযোগিতায় 1555 সালে তিনি আবার তার সিংহাসন পুনরুদ্ধার করেন। তার আগ পর্যন্ত বাংলা শাসন করেছিল মেইনলি সেই শের শাহের যে ইয়াটা ছিল আফগানরা, তাদের বংশধররা। তাহলে তার শাসনামল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি 1530 এবং 1540। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 1555 এবং 1556। তিনি বাংলার দুইবার শাসন করেছেন। একবার শাসন হারানোর পরে সে আবার শাসনটি পুনরুদ্ধার করে নিয়ে আবার শাসন করেন তিনি বাংলায়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি সম্রাট আকবর, যিনি বাংলার পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে, যিনি হিমুকে পরাজিত করে সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষা করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেই সময়কালটা ছিল সেটা ছিল 1556 সালে। তাহলে তার শাসনামল, মানে সম্রাট আকবরের শাসনামল শুরু হয়েছিল 1556 সাল থেকে। 1556 সাল থেকে 1605 সাল পর্যন্ত তিনি বাংলা শাসন করেন। সম্রাট আকবর সম্পর্কে আরেকটা বিশেষ তথ্য তোমাদের এখানে দিয়ে রাখা ভালো,
যেটা তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে। বাংলার সনের প্রবর্তন করেন তিনি। আমরা এখন যে বাংলা সন হিসেবে কাউন্ট করি, সেই সনের প্রবক্তাটা ছিলেন সম্রাট আকবর। এবং সম্রাট আকবর ছিলেন যিনি জিজিয়া কর রহিত এবং দ্বীনি ইলাহি ধর্মের প্রচলন করেন। তাহলে তার উল্লেখযোগ্য কয়েকটা কাজের মধ্যে রয়েছে বাংলা সনের প্রবর্তন, মনসবদারি প্রথা প্রচলন, জিজিয়া কর রহিত এবং দ্বীনি ইলাহি ধর্মের প্রচলন। তাহলে তার এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ রয়েছে বাংলা সনের প্রবর্তন। বাংলা সনের প্রবর্তক তাহলে কে? বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। আর বাংলার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হয় 1576 সালে। 1576 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর। তাহলে তার এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ এমসিকিউটি বাংলা সনের প্রবক্তা। বাংলা আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা সনের প্রবর্তন করেন তিনি। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টার মার্কের কোশ্চেন। তো এটা তোমরা সবাই মনে রাখবে যে বাংলার সনের প্রবক্তা ছিলেন সম্রাট আকবর। আচ্ছা, এতক্ষণ তো তোমরা অনেকবার শুনলে পানিপথ। চলো পানিপথের যুদ্ধ সম্পর্কে জেনে নেওয়া যাক। আচ্ছা, পানিপথের যুদ্ধে মানে পানিপথটা কেউ ভাববা না যে পানিপথ একটা পানির মধ্যে যুদ্ধ হয়েছিল, এমনটা কিছু নয়। পানিপথের অবস্থান ছিল ভারতের হরিয়ানা প্রদেশে। বর্তমান ভারতের হরিয়ানা প্রদেশে পানিপথের অবস্থানটা। এবং পানিপথটা ছিল যমুনা নদীর তীরে। তাহলে এখানে যদি তোমরা জিজ্ঞাসা করো যে পানিপথটা কোন নদীর তীরে, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় কোশ্চেনে যে কোন নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল, তাহলে সেটার অ্যান্সার কিন্তু হবে যমুনা নদীর তীরে এবং ভারতের হরিয়ানা প্রদেশে পানিপথের বর্তমান অবস্থানটা। এবং পানিপথের যুদ্ধ হয়েছিল টোটাল আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা 3বার। 3টি যুদ্ধ হয়েছিল পানিপথে, এই জন্য পানিপথ এত বিখ্যাত একটি জায়গা যুদ্ধস্থান হিসেবে। পানিপথের প্রথম যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি 1526 সালে, যেটা মুঘল সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদির মাঝখানে সংঘটিত হয় এবং সেই যুদ্ধে জয়লাভ করেন মুঘল সম্রাট বাবর। এখান থেকেই কিন্তু মুঘল সম্রাট বাবর বাংলায় তথা ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন পানিপথের প্রথম যুদ্ধের পরে। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ এখানে আমরা দেখতে পাচ্ছি 1556 সালে মুঘল সম্রাট আকবর এবং হেমচন্দ্র বিক্রমাদিত্য বা হিমু নামে যিনি অধিক পরিচিত, তার সাথে এই যুদ্ধেও জয়লাভ করেন আকবর। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হলো? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1556 সালে। এবং পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ আমরা এখানে দেখতে পাচ্ছি 1761 সালে, যদিও এটা দেখা যাচ্ছে না। সতেরোশো একষট্টি সালে পানিপথে তৃতীয়বারের মতো যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মারাঠা সাম্রাজ্যের সাথে যুদ্ধ করেছিল দুররানি সাম্রাজ্য। মারাঠা সাম্রাজ্যের সাথে যুদ্ধ করেছে দুররানি সাম্রাজ্য এবং 1761 সালের এই যুদ্ধে দুররানি সাম্রাজ্য জয়লাভ করে এবং তারা দীর্ঘদিন এখানে শাসন পরিচালনা করে। মারাঠারা এখানে হেরে যায় এবং এই 3টি যুদ্ধের কারণে আমাদের যে পানিপথের যুদ্ধ যা নামটা পরিচিত, এই পানিপথটা এত বিখ্যাত। তাহলে এখানে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসেবে থাকতে পারে 3টা কথা, যে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল মোট 3টি। প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে, তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। ওকে, তাহলে চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আর মুঘল শাসনামলের আরেকজন শাসক ছিলেন সম্রাট জাহাঙ্গীর, যিনি 1605 থেকে 1627 পর্যন্ত তার শাসনামল ছিল। তিনি বাংলার 12 ভূঁইয়াদের দমন করেছিলেন। বাংলার 12 ভূঁইয়াদের নাম তোমরা শুনে থাকবে। 12 ভূঁইয়াদের প্রধান ছিলেন ঈশা খাঁ, যিনি 12 ভূঁইয়ার যে
একটা শাসনামল তখন শুরু করতে চেয়েছিলেন। সেই শাসনটাকে বারো ভূঁইয়াদের বাংলায় দমন করেছিলেন কে? সম্রাট জাহাঙ্গীর। তার সময়েই বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থাপিত হয়। মানে ভারতের যে রাজমহল নামের একটা এলাকা ছিল সেখান থেকে বা ঢাকায় স্থাপিত হয় কার শাসনামলে? প্রথম সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। তাহলে কোন মুঘল সম্রাটের শাসনামলে ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়? সম্রাট জাহাঙ্গীর। তার আমলেই প্রথম ঢাকা বাংলার রাজধানী হিসেবে স্বীকৃতি পায়। সম্রাট জাহাঙ্গীরের আমলে ইংরেজরা প্রথম উপমহাদেশে আগমন করেন। আচ্ছা, এই ইংরেজরা এদের সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসগুলোয় কথা হবে। তবে আজকে এর নিয়ে আর বিস্তারিত বলছি না। আজকে শুধু জেনে রাখো সম্রাট জাহাঙ্গীরের আমলে ইংরেজরা প্রথম উপমহাদেশে আগমন করেছিল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সম্রাট শাহজাহান, যার শাসনামল ছিল 1627 থেকে 1658। তার আমলে ভারতবর্ষের স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। তোমরা তো শাহজাহানের নাম অনেকেই শুনে থাকবে। তিনি ছিলেন একজন অনেক অধিক মাত্রায় আহ, প্রেমিক পুরুষ, যাকে আমরা বলে থাকি আর কি। তিনি আগ্রার তাজমহল নির্মাণ করেন, ময়ূর সিংহাসন, দিল্লির লালকেল্লা, দেওয়ানি আম এবং দেওয়ানি খাস নির্মাণ করেন। তিনি মেইনলি একজন মানে স্থাপত্য শিল্পী হিসেবে অধিক পরিচিত ছিলেন, কারণ তার শাসনামলে ভারতে অনেক উল্লেখযোগ্য স্থাপত্য শিল্প নির্মিত হয়েছিল। এবং সম্রাট শাহজাহানের নাম তোমরা মেইনলি শুনেছ এই তাজমহলকে কেন্দ্র করে, যেটা ভারতের আগ্রায় অবস্থিত। এরপরে আমরা দেখতে পাচ্ছি সম্রাট আকবরের আওরঙ্গজেবের নাম, যিনি বাংলার একজন মুঘল শাসক ছিলেন এবং 1627 থেকে 1658 সময়কালটা ছিল তার শাসনামল। তার আসল নাম ছিল বাদশাহ আলমগীর প্রথম। তার আসল নাম ছিল বাদশাহ আলমগীর প্রথম, কিন্তু তাকে সবাই আওরঙ্গজেব নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি সঙ্গীত শিল্পে অনুরাগী থাকা সত্ত্বেও তিনি তার দরবার থেকে সকল শিল্পীদের বের করে দিয়েছিলেন। তাহলে কোন শাসক তার দরবার থেকে সকল শিল্পীদের বের করে দিয়েছিলেন? সেটা ছিল সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব তার শাসনামলে তার দরবার থেকে সকল সঙ্গীত শিল্পী বা আদার্স যে শিল্পীগুলো ছিল তাদের দরবার থেকে বের করে দেন। আর তার আমলে মুঘল ভারতে ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান হয়। তাহলে এখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখতে পাচ্ছি। মারাঠাদের উত্থান হয়েছিল কার নেতৃত্বে? ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান হয়। তারা বাংলায় আগমন করে এবং তারা বাংলায় যেই লুটতারাজ চালানো শুরু করে, সেটা প্রতিষ্ঠাতা ছিলেন ছত্রপতি শিবাজি। তার নেতৃত্বে মারাঠারা বাংলায় উত্থান ঘটে আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলার সুবেদারি ও নবাবী শাসন। বাংলার সুবেদারি শাসনের ছিলেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ইসলাম খান, যিনি 1608 থেকে 1631 খ্রিস্টাব্দে 1608 থেকে 1631 সাল পর্যন্ত বাংলার শাসন করেন। আর তিনি ছিলেন বাংলার জাহাঙ্গীর কর্তৃক নিযুক্ত সুবেদার। মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ভারতবর্ষ শাসন করতেন, তিনি বাংলা শাসন করার জন্য একজন সুবেদার নিযুক্ত করেন, তিনি ছিলেন ইসলাম খান। আর ঢাকাকে প্রথম রাজধানীর মর্যাদা দেন এই ইসলাম খান। আমরা যেটা জেনেছিলাম, পূর্ববর্তী সময়ে জাহাঙ্গীর ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন এবং ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় 1610 খ্রিস্টাব্দে। 1610 সালে ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয়। এই রাজধানীটা স্থাপন করেছিলেন ইসলাম খান। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য রয়েছে, ঢাকা কবে সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? সেটা হয়েছিল 1610 সালে। এবং তিনি বারো-ভূঁইয়াদের দমন করেন, যেটা আমি তোমাদের পরবর্তীতেও বলেছি। তিনি ধোলাইখাল খনন করেন, যেখানে নৌকাবাইচ হয়। ঢাকায় একটা বিখ্যাত স্থানের নাম ধোলাইখাল। তো ধোলাইখালের খননের পরে তিনি নৌকাবাইচের প্রচলনও করেন, যেটা আমাদের একটা গ্রাম বাংলার ঐতিহ্য। তোমরা গ্রাম বাংলায় বিভিন্ন সময় দেখতে পাবে বিশাল বড় বড় নৌকা নিয়ে, বিশেষ করে বর্ষা মৌসুমে। আমরা আগে যখন গ্রামে যেতাম ছোটোবেলায়, তো তখন আমরা সবাই মিলে একসাথে নৌকাবাইজ দেখতে যেতাম। এই নৌকাবাইজের যে এই প্রচলনটা করেছিলেন তিনি ছিলেন হলো ইসলাম খান। ইসলাম খানের আমলেই মেইনলি প্রথম নৌকাবাইজের প্রচলনটা ঘটে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি মীর জুমলা, যিনি একজন বাংলার সুবেদার ছিলেন। 1610 থেকে 1660 থেকে 1663 পর্যন্ত তিনি বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত ছিলেন। 1660 সালে রাজধানী রাজমহল হতে ঢাকায় স্থানান্তর করেন। তাহলে ঢাকা রাজধানী হয় দ্বিতীয়বারের মতো কত সালে? দ্বিতীয়বারের মতো ঢাকা রাজধানী হয় 1660 সালে।
1660 সালে সেকেন্ড বার ঢাকা বাংলার রাজধানী হয়। তাহলে এটা কিন্তু তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ঢাকা স্বাধীনতার পূর্বে দ্বিতীয়বারের মতো রাজধানী কবে হয়েছিল? 1660 সালে। আর সেই রাজধানীটা স্থাপন করেছিলেন মীর জুমলা। তিনি ঢাকা গেটের নির্মাণকর্তা। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে থাকো, সেখানে দেখবে দোয়েল চত্বর সংলগ্ন একটা গেট রয়েছে, দুই পাশে দুটো গেট আর কি। সেই গেটের যে নির্মাণকর্তা ছিলেন তিনি ছিলেন হলো মীর জুমলা। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে ঢাকা গেট নির্মাণ করেন কে? তাহলে ঢাকা গেটের নির্মাণকর্তা ছিলেন কে? গেটের নির্মাণকর্তা ছিলেন মীর জুমলা। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আর 1663 সালে আসাম যুদ্ধে পরিচালনা করেন এবং ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি ব্যবহার করেন। তোমরা যদি ওসমানী উদ্যান কেউ দেখে থাকো, ওসমানী উদ্যানের সামনে দেখবে একটি কামান, অনেক প্রাচীন আমলের একটি বিধ্বস্ত কামান, মানে অনেক পুরনো হয়ে গেছে আর কি, প্রায় ধ্বংসপ্রায় অবস্থা। সেই কামানটি ব্যবহার করেছিলেন কে? মীর জুমলা। তার ব্যবহৃত কামানটি এখনও ওসমানী উদ্যানের সামনে সংরক্ষিত রয়েছে। আর 1663 সালে যখন আসাম যুদ্ধ হয়, আসাম যুদ্ধ পরিচালনা করার সময় তিনি এই কামানটি ব্যবহার করেছিলেন। আচ্ছা, এখানে আমরা একটা তাহলে গুরুত্বপূর্ণ এমসিকিউ কয়টা দেখতে পেলাম। একটা, প্রথমে আমরা দেখতে পেলাম 1660 সালে ঢাকা দ্বিতীয়বারের মতো বাংলার রাজধানী হয়, এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা গেটের নির্মাণকর্তা ছিলেন কে? মীর জুমলা। তাহলে এখানে যদি তোমার এমসিকিউ জিজ্ঞাসা করে যে ঢাকা গেটের নির্মাণকর্তা কে ছিলেন, তোমরা এখানে সহজেই অ্যান্সার করতে পারবে মীর জুমলা। এবং যে আসামের যুদ্ধ হয়, আসামের যুদ্ধে যেই কামানটি ব্যবহার করা হয়েছিল ওসমানী উদ্যানের সামনে যেটি সংরক্ষিত রয়েছে, সেটিও ব্যবহার করেছিলেন কে? মীর জুমলা। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলার দ্বিতীয় একজন শাসনকর্তা ছিলেন, যিনি ছিলেন শায়েস্তা খান। তার সময়কাল ছিল 1664 থেকে 1678 এবং পরবর্তীতে 1679 থেকে 1688। দুইবার তিনি বাংলা শাসন করেন। তার সময় বাংলা স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। তাহলে কার সময় বাংলা স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে? বাংলা স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে শায়েস্তা খানের সময়। শায়েস্তা খানের শাসনামলে বাংলা স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করেন কে? শায়েস্তা খান। এবং চট্টগ্রামের নাম করেন ইসলামাবাদ। তাহলে চট্টগ্রামের পূর্ববর্তী নাম কি ছিল? ইসলামাবাদ। এই ইসলামাবাদ নামটা কে দিয়েছিলেন? শায়েস্তা খান দিয়েছিলেন। তিনি চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করার পরে চট্টগ্রামের কিন্তু পূর্ববর্তী নাম ইসলামাবাদ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, চট্টগ্রামের পূর্ববর্তী নাম কি? চট্টগ্রামের নামকরণ তিনি করেন ইসলামাবাদ হিসাবে। 7 গম্বুজ মসজিদ, ছোট কাটরা, লালবাগের কেল্লা তিনি নির্মাণ করেন। এখানে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা এখানে অনেক জায়গায় পেয়ে থাকবে, লালবাগের কেল্লা নির্মাণকর্তা কে ছিলেন? লালবাগের কেল্লা নির্মাণকর্তা ছিলেন শায়েস্তা খান। শায়েস্তা খান তাহলে কি নির্মাণ করেছিলেন? লালবাগের কেল্লা। আর এপাশে আমরা দেখতে পেলাম মীর জুমলা নির্মাণ করেছিলেন কি? ঢাকা গেট। আচ্ছা, তার উৎসাহে মীর মুরাদ হোসেনি দালান নির্মাণ করেন। তাহলে কার উৎসাহে মীর মুরাদ হোসেনি দালান নির্মাণ করেছিলেন? সেটাও ছিল শায়েস্তা খান। শায়েস্তা খানের উৎসাহে মীর মুরাদ নামক একজন হোসেন শাহী দালান নির্মাণ করেন। হোসেন শাহী দালান নির্মাণকর্তা কি? মীর মুরাদ। আর তার পিছনে উৎসাহ কার ছিল? তার পিছনে উৎসাহ ছিল শায়েস্তা খানের। তার সময় একটা কথা প্রচলিত ছিল, অনেকেই তোমরা শুনে থাকবে, যে বাংলায় 8 টাকা 1 টাকায় 8 মণ চাউল বিক্রি হতো। সেই সময়টা কিন্তু তার আমলেই ছিল। তার আমলে টাকায় 8 মণ চাউল বিক্রি হতো। তাহলে কার আমলে 1 টাকায় 8 মণ চাউল বিক্রি হতো? সেটা ছিল শায়েস্তা খানের আমলে। শায়েস্তা খানের আমলে তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি। বাংলার স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে, তারপরে চট্টগ্রামের নাম হয় ইসলামাবাদ, এবং যেই 7 গম্বুজ মসজিদ, লালবাগের কেল্লা তিনি নির্মাণ করেন, এবং তার উৎসাহে হোসেনি দালান নির্মাণ হয়। তার সময়ে 1 টাকায় 8 মণ চাউল বিক্রি হতো। তাহলে এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর মধ্যে এখানে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো লালবাগের কেল্লা নির্মাণ করেন কে? এবং আরেকটা এমসিকিউ যেটা গুরুত্বপূর্ণ এখানে তোমাদের আসে সেটা হলো চট্টগ্রামের পূর্ববর্তী নাম কি ছিল? চট্টগ্রামের পূর্ববর্তী নাম হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে চট্টগ্রামের পূর্ববর্তী নাম ছিল ইসলামাবাদ, এবং লালবাগের কেল্লা নির্মাণকর্তা ছিলেন শায়েস্তা খান। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব।
বাংলার প্রথম নবাব তাহলে কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। এরপর পূর্ববর্তী পর্যন্ত আমরা যেগুলো দেখেছি, শায়েস্তা খাঁ, মীর জুমলা, ইসলাম খাঁ, তারা সবাই কিন্তু ছিলেন বাংলার এক একজন সুবেদার। কিন্তু বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তার শাসনামল ছিল 1717 সাল থেকে 1727 সাল পর্যন্ত। 1717 সালে বাংলায় স্থায়ী সুবেদার নিযুক্ত হন এবং রাজধানী ঢাকা হতে মাকসুদাবাদ বা বর্তমান মুর্শিদাবাদে স্থানান্তর করেন। তাহলে রাজধানী বাংলার রাজধানী ঢাকা থেকে আবার মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন কে? মুর্শিদ কুলি খাঁ। তাহলে যখনই আমরা দেখতে পাবো স্থানান্তরের কথা রয়েছে, ঢাকা থেকে ঢাকা থেকে আবার পূর্ববর্তী মুর্শিদাবাদে স্থানান্তর করেছেন। তো স্থানান্তরকর্তা কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। তিনি 1717 সালে তাহলে ঢাকা বাংলার রাজধানীর যেই গৌরবটা হারায় এবং সেই রাজধানীটা স্থানান্তরিত হয় মুর্শিদাবাদে। কার আমলে? মুর্শিদ কুলি খাঁয়ের আমলে। আচ্ছা, আচ্ছা, এর আগে তোমাদের একটা কথা বলে নেই, ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? ঢাকা বাংলার রাজধানী, ঢাকা বাংলার রাজধানী হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে টোটাল 4বার। যদি এমসিকিউ থাকে যে ঢাকা বাংলার রাজধানী কয়বার হয়েছিল বাংলা স্বাধীন হওয়ার আগে, তাহলে এখানে অ্যান্সারটা হবে 4বার। আর যদি থাকে প্রশ্নে যে ঢাকা টোটাল কতবার বাংলার রাজধানী হয়, তাহলে অ্যান্সারটা হবে 5বার। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক ঢাকা কবে প্রথম বাংলার রাজধানী হয়েছিল। 1610 সালে। 1610 সালে ছিল প্রথম। তারপরে 1660 সালে, তারপরে ছিল 1905 সালে, এবং তারপরে ছিল 1947 সালে, এবং সর্বশেষ যখন স্বাধীনতা অর্জন হয় 1971 সালে। আচ্ছা, তাহলে ঢাকা বাংলার রাজধানী ছিল টোটাল কয়বার? মানে ঢাকা বাংলার রাজধানীর মর্যাদা পায় টোটাল 5বার। স্বাধীনতার আগে ছিল 4বার এবং স্বাধীনতা সহ 5বার। তাহলে এই 5বারের প্রথমবার ছিল, এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয়, এটা ছিল তৃতীয়, এটা ছিল চতুর্থ, এবং সর্বশেষ 1971 সালে পঞ্চমবারের মতো ঢাকা রাজধানী হিসেবে মর্যাদা পায়। তাহলে চলো আরেকটু রিক্যাপ করে নেওয়া যাক। 1610 সালে ছিল প্রথমবার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়, এবং দ্বিতীয়বার হয় 1660 সালে, তৃতীয়বার হয় 1905 সালে, যখন 1905 সালে বঙ্গভঙ্গ হয় তখন ঢাকা বাংলার রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে, এবং চতুর্থবারের মতো হয়েছিল 1974 সালে, এবং পঞ্চম এবং বর্তমান হিসেবে ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে 1971 সালে, যেটা পাকিস্তানের স্বাধীনতা অর্জনের পরে হয়েছিল। তো যদি থাকে এমসিকিউ, তোমাদের আমি আগেও বললাম যে যদি এমসিকিউ থাকে স্বাধীনতার পূর্বে কতবার হয়েছিল, তাহলে অ্যান্সারটা হবে 4বার। আর যদি থাকে স্বাধীনতার পর বা বাংলা কোনো উল্লেখ না থাকে যে স্বাধীনতার পূর্বে বা এমন কিছু যদি উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে 5বার। এই জিনিসটা মাথায় রাখবে, এই জিনিসটা অনেক সময় ভুল হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। এর আগ পর্যন্ত যারা ছিলেন, আমরা এখানে দেখেছিলাম যে মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব, তবে তিনি ছিলেন মুঘল সম্রাটদের অধীনস্থ, মুঘল সম্রাটদের নিযুক্ত একজন নবাব। তবে যখন নবাব আলীবর্দী খাঁ 1740 সালে বাংলার নবাব হন, তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে বাংলার যে
রাজত্বটা, বাংলার যে শাসনটা তিনি শুরু করেন, সেটা শুরু করেছিলেন 1740 সালে এবং তার শাসনকাল ছিল 1756 সাল পর্যন্ত। 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে নিযুক্ত ছিলেন নবাব আলীবর্দী খাঁ। মারাঠাদের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করেছিলেন তিনি। মারাঠা বলতে বোঝানো হয়েছে যারা মানে মারাঠা ও তখনকার যে তৎকালীন মারাঠার যে ইয়েটা ছিল, তারা বাংলায় আসতো লুটতারাজ করতে, বাংলা লুটে বাংলাকে জনগণকে রক্ষা করেছিলেন কে? নবাব আলীবর্দী খাঁ। তিনি বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। এর পরবর্তীতে সিরাজউদ্দৌলা, যিনি নবাব আলীবর্দী খাঁয়ের দৌহিত্র বা নাতি ছিলেন, তিনি 1756 সালে থেকে 1757 সাল পর্যন্ত বাংলার নবাব হিসেবে নিযুক্ত থাকেন। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তার পর থেকে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়। তিনি 1756 সাল, আরেকটা মজার বিষয় বলি, তোমরা অনেকেই জেনে থাকবে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? নবাব সিরাজউদ্দৌলা। তিনি মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব হয়েছিলেন, অনলি 23। 23 বছর বয়সে তিনি বাংলার নবাব হয়েছিলেন। তাহলে তোমার বয়স কত? খুব বেশি হলে 20-22। তাহলে একজন যদি 23 বছর বয়সে বাংলার নবাব হতে পারে, তুমি কি একটি ভার্সিটির সিটটা কনফার্ম করতে পারবে না? তো নিজের উপর আত্মবিশ্বাস রাখো, তুমিও পারবে ইনশাল্লাহ। তো চলো ফিরে আসা যাক। 23 বছর বয়সে যখন নবাব সিরাজউদ্দৌলা নবাব হন, তার বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে যায়। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। 1756 সালে ইংরেজদের কাশিম বাজারের দুর্গ দখল করেন তিনি। নবাব সিরাজউদ্দৌলা নাটকে তোমরা হয়তো জেনে থাকবে যে কাশিম বাজারের যেই যেই যুদ্ধটা সংঘটিত হয়, তিনি সেখানে জয়লাভ করেন এবং মাত্র 23 বছর বয়সে 1756 সালে কাশিম বাজারের যে দুর্গটা ইংরেজদের ছিল, সেটা তিনি দখল করে নেন। 1756 সালে কলকাতা জয় করেন এবং নামকরণ করেন আলীনগর। তাহলে কলকাতার পূর্ববর্তী নাম কি ছিল? আলীনগর, যেটার নামকরণ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কলকাতার পূর্ববর্তী নাম ছিল আলীনগর। 1756 সালে তিনি আচ্ছা, তো কলকাতার জয় করেন কত সালে? 1756 সালে। 1756 সালে কলকাতা জয় করার পরে কলকাতার নামটি তিনি দেন আলীনগর। 1757 সালে ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি করেন। আলীনগরের যে সন্ধিটা হয়েছিল, সেটা হয়েছিল কত সালে? 1757 সালে। এবং সর্বশেষ 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হলে বাংলায় তার শাসনের অবসান ঘটে এবং বাংলার শেষ স্বাধীন নবাবের শাসনটাও সেখানে শেষ হয়ে যায় 1757 সালের 23শে জুন। সালের 23 জুন বাংলার স্বাধীনতা অস্তমিত হয় এবং বাংলার ইংরেজদের শাসনের অধীনে চলে যায়। পরবর্তীতে যে কোনো ক্লাসে তোমাদের ইংরেজ শাসন আমলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবে। আর তোমাদের জন্য একটি সুখবর রয়েছে, জয়নাল একাডেমি কিন্তু তোমাদের জন্য একটি কোর্স লঞ্চ করেছে, যারা সেকেন্ড টাইমে রয়েছে মেইনলি তাদের জন্য। সেকেন্ড টাইমের রিস্টার্ট ব্যাচ। এই রিস্টার্ট ব্যাচে তোমাদের কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস তোমরা পেয়ে থাকবে, যেটা অন্য কোনো জায়গায় তোমরা হয়তো পাবে না। কারণ এখানে তোমাদের 1-to-1 কাউন্সিলিং হবে, ওয়েব অ্যাপের মাধ্যমে তোমরা রেকর্ডেড ক্লাস করতে পারবে এবং লাইভ ক্লাস তো সাথে থাকছেই। তো আর দেরি না করে চটজলদি জয়েন করে ফেলো আমাদের লাইভ ক্লাসগুলো জয়েন করার জন্য। আগামী কিছুদিনের মধ্যে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।